যেভাবে লিখেছেন। ডিয়ার রাসেল ভাইয়া, আমার নাম শ্রাবন্তী। আমি কানাডার টরন্টো সিটিতে থাকি। আমি আগেই সরি বলতে চাই ইমেলটা বাংলায় এই বাংলিশে টাইপ করার জন্য। প্রথমে আমি আপনাকে বলতে চাই যে একটা ইমেইলে সেন্ড করা ঘটনা আপনি যতটা ভালো করে বলতে পারেন, ন্যারেট করতে পারেন, হয়তো আমি স্টুডিওতে এসে ওভাবে বলতে পারবো না। তাই ইমেইলটা রেকর্ড না করে টাইপ করে পাঠাচ্ছি যেন ঘটনাটি আপনি সব লিসনার্সদের শোনাতে পারেন। আমি লাস্ট 5 ইয়ার্স ধরে ভূত এফএমের একজন বিগ ফ্যান। অনেকবার চেয়েছি আমার জীবনের সবচেয়ে ভয়ঙ্কর এক্সপেরিয়েন্সটা ভূত এফএমের সাথে শেয়ার করতে, কিন্তু তা হয়ে ওঠেনি। আর কথা না বাড়িয়ে ঘটনায় চলে যায়। আমাদের বাসা ঢাকার রামকৃষ্ণ মিশন এলাকাতে। পুরনো বাড়িগুলোর মধ্যে আমাদের বাসা একটি। ছোট থেকে অদ্ভুত সব কাণ্ড শুনে দেখে আমরা বড় হয়েছি। আমাদের কাছে এগুলো খুব নর্মাল এখন। যেমন ছাদে কারো হাঁটার শব্দ পাওয়া, হঠাৎ কারো ডাক শুনতে পাওয়া, কোনো অদ্ভুত নয়েজ হওয়া। যাই হোক, আসল ঘটনায় আসি। আমি এবং আমার বড় বোন ২০০৯ সালে আমাদের কাজিনের বিয়ের জন্য বাংলাদেশ ভিজিট করি। বাংলাদেশ যেতে না যেতেই গ্রাম থেকে আমাদের এক দুঃসম্পর্কের আত্মীয় আমাদের সাথে দেখা করতে আসে। আমরাও ওনাকে দেখে খুশি হই। গ্রামের মানুষের মতো তিনিও আমাদের প্রতি খুব আদর ভালোবাসা দেখাচ্ছিলেন। আমাদেরকে পানি এনে খাওয়াচ্ছিলেন, আমাদের মাথায় হাত বুলিয়ে কথা বলছিলেন। এমনকি আমার কাছে এসে বলেছিলেন, "তোমাকে কোনো কাপড় আমাকে দিতে পারবা?" আমি গ্রাম থেকে পরার কোনো কাপড় আনিনি। এটা একজন বলছিলেন। আমি বা আমার বোন ২ সেকেন্ডও টাইম না নিয়ে নিজে একটা সালোয়ার কামিজ সেট ওনাকে দিয়ে দিই। এসব কিছু একদিন বিকেলের মধ্যেই হয়েছে। সেদিন সন্ধ্যাতেই আমার মা কানাডা থেকে কল করে আমার বোনকে বলে, "শোনো, তুমি আর শ্রাবন্তী কিন্তু সাবধানে থাকবে। গ্রাম থেকে রাশেদা যদি আসে তাহলে ওকে যত পারবা ইগনোর করবা। ওর দেয়া কিছু খাবা না, ওকে নিজেদের মাথায় হাত বুলাতে দিবা না, আর ওর নিজেদের কোনো কাপড়-চোপড় দিবা না। ওকে নিজেদের কোনো কাপড়-চোপড় দিবে না। ওদের ফ্যামিলিতে ওরা জিন পালে, তাবিজ করতে পারে। দূরে থাকবা ওদের থেকে।" আমার বোন এটা শুনে কি বলবে বুঝতে পারছিল না। সে মাকে জানে তুমি সে মাকে জানায় যে, "তুমি যা, যা করতে মানা করেছ, আজকে সারাদিন ধরে তাই করেছি আমরা। রাশেদাকে আজকে সকালেই আসছে রাশেদা এবং সারাদিন আমাদের সাথে দুজনের সঙ্গে আমাদের দুজনকে অনেক আদর করেছে, মাথায় হাত বুলিয়ে পানি দিয়েছে। আর শ্রাবন্তীর কাছে এক সেট সালোয়ার কামিজও চেয়েছে, যা শ্রাবন্তীর সাথে, সাথে বের করে তাকে দিয়েছে।" মা শুনে পুরোই শকড। বলছে, "যা হওয়ার হয়েছে, এবার ইগনোর করো, ওকে?" আমি আমার বোন, মার কথায় ফলো করব বলে ডিসাইড করলাম। পরের দিন সকালে রাশেদা আমাদের কাছে টাকার সাহায্য চাইল। আমার বোন তাকে বলল, "এখন টাকা নাই, পরে এসো দুটি।" ও বলল, "আচ্ছা, আমি জুলাইয়ের শেষের দিকে আসবো আবার।" আমরা আর আমরা আর সেটা মাথায় নেই না। আর সেও চলে গেল। আমার মানে আমরা কাউকে আমাদের আমরা কাকুকে না, আমার কাকু আমাদের ডেকে বলল, "তোরা মাত্র গ্রেড 11 আর 12 এ পড়িস, এখনো স্টুডেন্ট। তোরা কেন রাশেদাকে ফিন্যান্সিয়ালি হেল্প করবি? ওকে অলরেডি আমি অনেক টাকা দিয়ে সাহায্য করাচ্ছি। তোদের তোদের থেকে আবার নিতে চাইলে মানা করবি। এটা আমার আদেশ।" আমরা ২ বোন কাকুর কথায় মানব বলে ডিসাইড করলাম। যাই হোক, জুলাই মাসের শেষের দিকে বিয়ের সব ফাংশন স্টার্ট হয় ওদের বাসায় গুলশানে। আমরা ঠিক আগে দিয়ে গুলশানে চলে যাই। আ এবং জুনের 1st থেকে মিড জুলাই পর্যন্ত সব ঠিক ছিল। সানা আপুর বিয়ের দিন সকালে আমরা সেই গ্রামের আত্মীয় রাশেদা আমাদের থেকে সাহায্য নিতে আমাদের বাসায় যাই। সেখানে গিয়ে উনি জানতে পারেন আমরা বিয়ে উপলক্ষে গুলশানে স্টে ওভার করছি। রাশেদা আমাদের বড় কাকিকে ফোর্স করেন তিনি যেন আমাদেরকে বিয়ে বাড়িতে ফোনে করে জানায় যে রাশেদার সাহায্য নেওয়ার জন্য গ্রাম থেকে এসেছে।
আমার বোন তখন কলটা রিসিভ করে খুব শান্ত হয়ে তাকে গ্রাম থেকে তাকে জানায়, "দেখো রাশেদা, আমরা খুব লিমিটেড অ্যামাউন্ট নিয়ে এসেছিলাম। বিয়ের মধ্যে টুকটাক খরচ করে আমাদের টাকা শেষ। এবার তোমাকে কোনো হেল্প করতে পারবো না।" এটা শুনে রাশেদা একটা কথা না বলে ফোনটা হ্যাং আপ করে। আমার বোন, আমি খুবই অবাক হলাম ভেবে যে এটা কি ধরনের বিহেভিয়ার। যাই হোক, সানা আপুর বিয়ের সব ফাংশন খুব ভালো মতোই শেষ হয়। ওর ফাংশন শেষ করে আমি আর আমার বোন এন্ড অফ জুলাই আমাদের বাসায় চলে আসি। বাসায় আ ঢোকার পর মনে হলো যে কিছু তো অন্যরকম লাগছে। ফ্ল্যাটটা 2 উইকসের মধ্যে কেমন অন্যরকম হয়ে গেছে। যাই হোক, আমরা ২ বোন একটি জিনিস ফিল করেও একজন আরেকজনকে জানালাম না কি ফিল করছি। একদিন আমাদের ২ বোনের মধ্যে ছোটখাটো আর্গুমেন্ট হয়। আমরা ডিসাইড করি ২ জন ২ রুমে ঘুমাবো। কথা মতো সেদিন রাতে আমরা ঘরে চলে যাই আর আমার বোন তার রুমে চলে যায়। লাইটটা অফ করা মাত্র আমি এমন ফিল করা শুরু করলাম যেন কেউ রুমে বসে আছে। মনে হচ্ছে কেউ আমাকে ফলো করছে। আমি চোখটা বন্ধ করলে মনে হচ্ছে সামনের সোফাতে কেউ অপলক দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছে। আমি যতক্ষণ না ঘুমাই ততক্ষণ আমার এমন মনে হচ্ছিলই যে কেউ আমাকে দেখছে। মনে হচ্ছিল চোখটা খুললেই আমি কাউকে দেখে ফেলবো। আর সেটা হয়তো আমি সহ্য করতে পারবো না একদম। এমন করে ১ দিন ২ দিন পার হয়ে যায়। রাত হওয়া মাত্র ভয় লাগতে শুরু করে। কিন্তু আমার বোনের সাথে শেয়ার করলাম না। একদিন মাঝরাতে ঘুমের মধ্যে একটা সাউন্ড আমার কানে আসতে শুরু করে। কেউ রান্নাঘরে পাতিল বা কিছু একটা জোরে, জোরে ঘষছে বা টানছে। আস্তে, আস্তে সাউন্ডটা এত বেড়ে যায় যে ঘুম একদম ভেঙে যায়। আমি এত সাহসী না যে কিউরিয়াস হয়ে রান্নাঘরে দেখতে যাব। আমি তো সাহস পাচ্ছিলাম না চোখটা খুলবো। কারণ চোখ খুলে অন্ধকারে যা আমার সোফায় বসে থাকে রোজ রাতে, সেটাকে যদি দেখে ফেলি সেই ভয়ে। আর রান্নাঘরে তো নয়েজটা বেড়েই যাচ্ছিল। খুব সাহস করে চোখ বন্ধ রেখেই বালিশের নিচে হাত দিয়ে সেলফোনটা বের করলাম। সেটায় লাস্ট ডায়ালে আমার বয়ফ্রেন্ড ছিল। ওকে চোখ বন্ধ করে লাস্ট ডায়াল ভেবেই কল দেই। ও পিক করার পর ভয়ে কেঁদে ওকে জানাই যে রান্নাঘরে খুব জোরে পাতিল টানার শব্দ আসছে। ও নিজেও ফোন লাইনে থেকে সাউন্ডটা শুনতে পায়। আমাকে সাজেস্ট করে যে সূরা পড়ার জন্য এবং সাউন্ডটাকে ইগনোর করার জন্য। চোখ বন্ধ করে সূরা পড়ার ট্রাই করি, কিন্তু এত ভয়ের মধ্যে সূরা পড়াও কঠিন লাগছিল। একটা টাইমে খুব বিকট শব্দ করে কিচেনে পাতিল পড়ার এবং তার জোরে, জোরে ঘোরার সাউন্ড হয়। তার কিছুক্ষণ পর সব থেমে যায়। বাকি রাত জেগেই ছিলাম। আর আমার বয়ফ্রেন্ড ফোনটা ডিসকানেক্ট না করে আমার সাথে পার করে। সূর্য ওঠার পর কোনো এক সময় আমি ঘুমায়ে যাই। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হওয়ার পর রাতের ইনসিডেন্টটা মনে পড়ে। আর সাথে, সাথে আমি রান্নাঘরে যাই। যেয়ে দেখি রান্নাঘরের ঠিক সেন্টার ফ্লোরের ওপরে একটা পাতিল পড়ে আছে। এটা দেখে আমার আর বুঝতে বাকি থাকলো না যে রাতে যা শুনেছিলাম তা সব সত্যি। এখানে বলে রাখা বেটার যে পুরো ফ্ল্যাটটিতে শুধু আমি আর আমার বোন ছাড়া আর কেউ ছিল না। এমনকি কোনো কাজের লোকও নয়। আমি আর ওয়েট না করে সাথে আমার বোনের কাছে গেলাম। ওকে জিজ্ঞেস করলাম, রাতে ৩টা থেকে ৪টার দিকে ও রান্নাঘরে এত জোরে, জোরে সাউন্ড হলো, তুমি শুনেছ কিনা? ঘুমাইছিলা? আমার বোন খুব অবাক হয়ে বলে, "আমি তো ওই টাইমে জাগা। I was on the phone. এত জোরে সাউন্ড হলে আমি শুনবো না কেন?" তারপর ও আমাকে বলা শুরু করে যে, "তোমাকে তো কয়েকদিন একটা কথা বলি নাই, তুমি ভয় পাবা বলে। সানা আপুর বিয়ের পর বাসায় ফিরে এসে আমার রাতে অনেক ভয় লাগে। মনে হয় কেউ আমাকে ফলো করছে আর পিছনে দাঁড়িয়ে থেকে সারারাত দাঁড়িয়ে আছে। আমি ঘুমাতে পারি না, কারণ এই রুমে আরো অন্য কারো আমি প্রেজেন্স ফিল করি।" এটা শুনে আমি স্পিচ
আমি আমি স্পিচলেস হয়ে যাই এবং আমি আমি এবং আমি ওকে জানাই যে আমিও এক্স্যাক্টলি এই ফিলিংটাই আমার হয় প্রতি রাত্রেবেলায়। এই ঘটনার পর আমাদের আর একা থাকার সাহস হয়নি। সেদিন থেকে রোজ সন্ধ্যায় আমি আর আপু, আমার বোন সেই বাসাতে তীব্র আগরবাতির গন্ধ পেতে থাকি। অনেকের মাঝে বসে থাকলেও একটা স্পেসিফিক টাইমে আমি আর আমার বোন শুধু স্মেলটা পেতাম। বাকিদের জিজ্ঞেস করলে তারা বলতো এমন কোনো গন্ধ তারা পাচ্ছে না। এমন হতে হতে শেষে বাবা মাকে ক্যানাডাতে কল করে ব্যাপারটা জানায়। বাবা শুনে তার খুব ভালো বন্ধুর কথা আমাদেরকে জানায় যে যিনি খুবই ধার্মিক এবং এসব ব্যাপারে তিনি আমাদের হেল্প করতে পারবেন। আমি আর আমার বোন কোনো ওয়েট না করে সেদিন তার বাসায় যাই এবং তাকে সব খুলে বলি। তিনি সব শুনে বলেন যে আমাদের সেই আত্মীয় আমাদের ওপরে রাগ করে কিছু একটা করেছে, আমাদেরকে শুধু ভয় দেখানোই তার লক্ষ্য। ক্ষতি করার থাকলে আরও অনেক কিছু করে ফেলতে পারত। সে আমাদের কিছু স্পেসিফিক সূরা আর দোয়া পড়ার সাজেস্ট করেন এবং বলেন যে তিনিও আমাদের জন্য দোয়া করবেন। সেদিন তার বাসা থেকে ফিরে এসে মনে হচ্ছিল যে আমাদের বাসাটা পজিটিভলি অন্যরকম লাগছে। আচ্ছা, এবং পজিটিভলি অন্যরকম লাগছে বাকি যেই কয়েকদিন বাংলাদেশে ছিলাম আমরা। দিনে বা রাতে কোনো সময়ে আর কি কিছুই অ্যাবনর্মাল লাগেনি। এই ছিল আমার ঘটনা। ভালো লাগলে পড়ে শোনাবেন অবশ্যই এবং ভালো থাকবেন। শ্রাবন্তী। জি, আসসালামু আলাইকুম রাসেল ভাই। আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আমি স্টুডিওতে আসতে পারছি না, তাই ইমেইল করে পাঠালাম। ভালো লাগলে পড়ে শোনাবেন। আমি এমডি শেখ মিকাইল। আমার বাসা আচ্ছা, এটা বাগেরহাট জেলার লক্ষ্মপুর গ্রামে। আমি যে ঘটনাটা শেয়ার করছি সেটা আমার নিজের সাথে ঘটে যাওয়া ঘটনা। ঘটনাটা যেভাবে ঘটেছিল সেভাবে লিখছি। আমি একটি ফিশ এজেন্সিতে জব করি, অর্থাৎ মাছ ঘরে। প্রতিদিনের মতো সেদিনও মাছ ছিল এবং মাছগুলো রিজার্ভ শেষ করে আমি খেলা দেখছিলাম। খেলাটা ছিল খুলনা এবং রাজশাহীর ম্যাচ। খুলনা প্রথম ব্যাট করতে নেমে ৪৪ রানে অল আউট হয়ে যায়। তখন মেজাজটা খুব খারাপ হয়ে গেল। সিদ্ধান্ত নিলাম খেলা দেখবো না, বাসায় চলে যাব। আমি রওনা হলাম বাসার দিকে। আমাদের মেইন যে রাস্তাটা সেটা কাটাখালী থেকে নওয়াপাড়ার মোড় পর্যন্ত খুব খারাপ। ভ্যানে, আচ্ছা এই জায়গাটার নামও কাটাখালী, এটা হয়তো হয়তো রাজশাহীর টেরা। তো কাটাখালী থেকে নওয়াপাড়ার মোড় পর্যন্ত খুব খারাপ। ভ্যানে করে যাতায়াত অনেক অসুবিধা হয়। তাই মেইন রাস্তা দিয়ে না যেয়ে ভেতরে একটা রাস্তা দিয়ে হাঁটা শুরু করলাম। যে রাস্তা দিয়ে যাচ্ছিলাম সেখানে দুটো কবরস্থান আছে। তো প্রথম কবরস্থানটা অল্প একটু পাঁচিল দিয়ে ঘেরা আর দ্বিতীয় কবরস্থানটা মাথা পর্যন্ত পাঁচিল দিয়ে ঘেরা। আমি প্রথম কবরস্থান পার হয়ে দ্বিতীয় কবরস্থানের কাছে আসলাম। তখন গেটের ভেতরে দেখি একটা লোক দাঁড়িয়ে আছে। লোকটার গায়ে সাদা চাদর জড়ানো, মুখটা ভালো করে দেখা যাচ্ছিল না। আমি প্রথমে লোকটাকে দেখিনি। যখন গেটের কাছে আসলাম তখন লোকটি আমাকে নাম ধরে ডাক দিলেন এবং বললেন, মিকাইল কোথায় যাচ্ছ? আমি তখন ফোনের আলোয় তাকে দেখতে পেলাম। আমি বললাম, বাসায় যাচ্ছি। আমি ব্যাপারটা তখন খুব নর্মালি ভাবছি, হতে পারে সে আমাকে চেনে তাই আমাকে বলছি কোথায় যাচ্ছ। এরপর সে আমাকে যেটা বলছে সেটা শুনে আমার পায়ের নিচে মাটি সরে গেল। আমার সারা শরীর শিউরে উঠল। আমি বললাম, আপনি কে? সে আমাকে বলল, আমি এই কবরস্থানেরই বাসিন্দা। আমি তখন এতটা ভয় পেয়েছিলাম যে সেটা বলে বোঝাতে পারবো না। আর সেখানে এত সুগন্ধ ছিল যে সেটা আগে কখনো আমি পাইনি। আমি দেখলাম লোকটা আমার চোখের সামনে হাওয়ায় মিলিয়ে গেল। তাকে দেখা যাচ্ছিল না। আমার তখন আর বুঝতে বাকি রইল না। আমি দ্রুত চলে আসলাম। আমি যখন কাটাখালী বাস স্ট্যান্ডে পৌঁছালাম তখন একটু স্বস্তি পেলাম। ঘটনাটা এখানেই শেষ না। সামনে যেটা দেখলাম সেটা আরও ভয়ানক। আমি কাটাখালী বাস স্ট্যান্ড পার হলাম। সামনে কর্মকার পাড়া, তার বাম পাশে স্টোর। সেখানে রাস্তায় কাজের জিনিসপত্র রাখা হয়। রাস্তার পাশেই অনেক ফাঁকা জায়গা আছে। আমি দেখলাম সেই ফাঁকা জায়গায় অনেকগুলো লাশের খাটিয়া সাজানো। আর প্রত্যেক খাটিয়ায় একটা করে লাশ আছে, তবে খাটিয়ার কাছে কোনো লোক নেই। রাস্তায় শুধু আমি একা।
এটা দেখে আমি ভীষণ ভয় পেয়েছিলাম। কয়েক সেকেন্ডের ভেতরে দেখলাম লাশের খাটিয়াগুলো একটা একটা করে উপরের দিকে উঠে যাচ্ছে আর হাওয়ার ইয়াতে একটা একটা করে খাটিয়া উপরের দিকে উঠে যাচ্ছে আর হাওয়ায় মিশে যাচ্ছে। আমি এক দৌড়ে বাসায় চলে আসলাম। আল্লাহর রহমতে আমার কোনো ক্ষতি হয় নাই। আমি জানি না সেদিন রাতে আমার সাথে কেন এমন ঘটনা ঘটল। কবরস্থানে ওই লোকটিও বা কে, লাশে খাটিয়া কারা ছিল, এবং এটাই ছিল আমার ঘটনা। ভালো লাগলে পড়ে শোনাবেন। এই বলেই শেষ করেছেন। আমার কাছে একটা ইমেইলও রয়েছে, সুতরাং আমি একটু ইমেইলটা পড়তে চাই এখন, এবং থ্যাংক ইউ ভেরি মাচ আপনার ঘটনার জন্য। ইমেইলটা পাঠিয়েছেন আমাদেরই একজন লিসেনার, এবং সেই ইমেইলটি তিনি যেভাবে লিখতেন সেভাবেই পড়ছি। কেমন আছেন জানতে চাইলাম না, কারণ আপনি সবসময় ভালো ধরে আসলে ভাই। আমরা ভূত এফএমের নিয়মিত শ্রোতা। আমি হিমু এবং হানি, আমার কাজিন, বগুড়া থেকে লিখছি। আমরা আপনার সাথে আমাদের জীবনে ঘটে যাওয়া কিছু ঘটনা শেয়ার করছি। ভালো লাগলে পড়ে শোনাবেন। আমাদের পক্ষে স্টুডিওতে যেয়ে ঘটনা শেয়ার করা সম্ভব না। ভূমিকা না করে সরাসরি ঘটনায় যাই। আমাদের বাড়ি বগুড়া থেকে বাইরে। পড়াশোনার সুবাদে আমরা বগুড়ার এক মেসে থাকি। সঙ্গত কারণে জায়গার নাম এবং আমার পরিচয় বলতে পারছি না। আমি যখন প্রথমে মেসে উঠি তখন রুম দেখেই পছন্দ হয়। এত বড়, এত সুন্দর ডাবল সিটের রুম হতে পারে আমার ধারণা ছিল না। মেসে আমি এবং হানি এক রুমেই থাকি। আমাদের দিনগুলো স্বাভাবিকভাবেই চলছিল, কিন্তু আজ থেকে 2 মাস আগে কিছু অস্বাভাবিক ঘটনা ঘটতে শুরু করে। সকালে প্রাইভেট থাকায় সেই রাতে একটু তাড়াতাড়ি, আনুমানিক রাত 12টায় আমরা ঘুমিয়ে যাই। হঠাৎ করে হানির ঘুম ভেঙে যায়। সে মৃদু আলোতে দেখে যে একটি মানুষ আকৃতির অবয়ব আমার বিছানার কাছে দাঁড়িয়ে আছে। অবয়বটি ধীরে ধীরে আমার কাছে আসছে। একটা সময় আমার গলা চেপে ধরার চেষ্টা করছে এবং হানির দিকে তাকিয়ে ভয়ঙ্করভাবে হাসছে। হানি যেন নিজের চোখকে বিশ্বাস করতে পারছিল না। এক পলকে সে দেখল অবয়বটি চাদরে মোড়ানো, ব্ল্যাক শ্যাডো টাইপের, আর চোখ দুটো অদ্ভুত ধরনের লাল। সে এসব সহ্য করতে না পেরে চিৎকার করতে চেষ্টা করলো, কিন্তু ওর গলা থেকে আওয়াজ বের হচ্ছিল না। ঘটনাটা এখানে শেষ হলে ভালো হতো, কিন্তু এরপরে হানি দেখলো যে অবয়বটি ওর শরীরের ভেতরে 1 সেকেন্ডের মধ্যে ঢুকে গেল। তারপর ও আর কিছু মনে নেই। সকালে উঠে আমার সাথে সব শেয়ার করে, কিন্তু ব্যাপারটাকে আমি সিরিয়াসলি নেইনি। এর কিছুদিন পর আমার সাথেও অদ্ভুত কিছু ঘটনা ঘটতে শুরু করে। আমি পড়া শেষ করে যথারীতি বই টেবিলে রেখে ঘুমাই, কিন্তু সকালে উঠে দেখি যে বই টেবিলে ছিল না। সারা ঘর তন্ন তন্ন করে খুঁজে কোনো লাভ হয়নি। এর মধ্যে আমাদের রুমে কেউ এসে বই সরানোও সম্ভব না। প্রায় 15 দিন পর একদিন সকালে বইটি মেঝেতে পড়ে থাকতে দেখি। বইটি কিভাবে উধাও হলো, আবার কিভাবে মেঝেতে আসলো, এর কোনো উত্তর আমার জানা নেই। এছাড়াও মাঝে মধ্যে কিছু কিছু প্রয়োজনীয় জিনিস উধাও হয়ে যায়। হয়তোবা ঘটনাটির সূচনা অনেক আগে। হানি আমার রুমে আসার আগে আমার সাথে আমার বান্ধবী থাকতো। ও মাঝে মাঝে রুমের ভেতর একটি মেয়েকে দেখতে পেত। আমাকে অনেকবার বলেছে, কিন্তু আমি বিশ্বাস করিনি। এরপর একদিন ও আমাকে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়তে বলে। ও অনেক আগে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ে। আমি তখনও পড়ছিলাম। হঠাৎ লক্ষ্য করলাম ও কার সাথে যেন কি কথা বলছে। পরের দিন সকালে ওকে জিজ্ঞেস করায় ও কিছু বলেনি, শুধু বলেছে এ রুমে কিছু না কিছু সমস্যা আছে, ও আর এখানে থাকতে পারবে না। এরপর মেস পাল্টায়। আমি তখনও ব্যাপারটা কেয়ার করিনি। ঘটনাক্রমে একদিন রাতে আমাকে একা থাকতে হয়। হঠাৎ করে রাত 12টার পর রুমের মধ্যে গোঙানির শব্দ শুরু হয়। শব্দটি ক্রমেই বাড়তে লাগলো। আমি ভাবলাম শব্দটা বাইরে থেকে আসছিল, তাই রুমের জানালা খুলি, কিন্তু বাইরের কিছু দেখতে পাইনি। তখন আমি ভয় পেতে শুরু করি। ভয়ে আমি দোয়া পড়তে শুরু করি। একসময় আওয়াজটি থেমে যায়। সেদিন আমার সাথে আর কিছু হয়নি। সকালে উঠে দেখি রুমের দেয়ালে মানুষের হাতের ছাপ। রুমে তো আমি ছাড়া আর কেউ ছিল না। তাহলে এই হাতের ছাপগুলো কার ছিল? এরপর থেকে রুমের মধ্যে আমরা ছাড়াও
অন্য কারো অস্তিত্ব বুঝতে পারি, কিন্তু দেখতে পাই না। রুমের মধ্যে কারো হাঁটার শব্দ শুনতে পাই। বাথরুমেও টাপ আ আ টুপটাপ কারো গোসলের শব্দ পাই। কিন্তু বাথরুমে গেলে কেউ নেই। এখানে বলে রাখা ভালো যে আমাদের রুমের সাথে অ্যাটাচড বাথরুম। আমরা রুম গুছিয়ে বাইরে গেলেও এসে দেখতে পাই রুমটি অগোছালো হয়ে আছে। আমরা লক করে বাইরে যাইও। আর রুমের চাবি শুধু আমাদের দুজনের কাছেই আছে। তাই অন্য কারো পক্ষে সম্ভব না যে রুমে এসে রুম অগোছালো করবে। আর এসব সহ্য করতে না পেরে মেসের বড় আপুদের কাছে সব শেয়ার করি। ১ম এ আপুরা কিছু বলতে চায়। অনেক জোরাজুটির পর বলে যে আমাদের রুমে যারাই থাকতে আসে তারাই কিছু না কিছু প্রবলেম ফেস করে। কিন্তু এর কারণ আজও কেউ জানে না। আমার আ আ আমি আসলে আমি জানি না আপনার কাছে ঘটনাটা কতটুকু বিশ্বাসযোগ্য মনে হয়েছে। কিন্তু ঘটনাটি সত্য। আর আমাদের এখন অবধি তেমন কোনো শারীরিক ক্ষতি হয়নি। এখন আমরা এই রুমে বসে আপনাকে ইমেইল করছি। আর আগামী মাসে আমরা মেসটা পাল্টাচ্ছি। আমাদের জন্য দোয়া করবেন যেন আমাদের কোনো ক্ষতি না হয়। এই ছিল ঘটনা। লিখছেন ফয়সাল ভাই, সালাম নিবেন। আজ আপনার সাথে জীবনের গতিপথ পাল্টে দেওয়া একটা ঘটনা শেয়ার করব। যদিও জীবনের বেশিরভাগ সময় কেটেছে ঢাকায়, কিন্তু আমার গ্রামের বাড়ি লালমনিরহাটের এক সীমান্তবর্তী গ্রামে। তাই স্টুডিওতে এসে শেয়ার করা সম্ভব না, ভালো লাগলে পড়ে শোনাবেন। ২০১৪ সাল। তখন আমি ঢাকায় লিগ খেলতাম, ঢাকার এক নামকরা ক্লাবে। উল্লেখ্য, আমি প্রফেশনাল ক্রিকেটার ছিলাম। সেবার ঢাকায় লিগ শেষে গ্রামের বাড়ি ফিরলাম। বাড়িতে যখন পৌঁছালাম তখন প্রায় সন্ধ্যা। বাড়ির সবার সাথে কথা বলে রাতের খাবার শেষে বাজারে গেলাম বন্ধুদের সাথে দেখা করতে। খুব মজা করলাম। সবাই চলে গেল ঘড়িতে তখন প্রায় 12:30। আমিও বাড়ির দিকে রওনা দিলাম। মোবাইলে গান বাজছে, জ্বলছে মোবাইলের ফ্ল্যাশ লাইট। হাঁটছি আমি। আমাদের বাড়ি আসার রাস্তার পাশেই একটা পারিবারিক কবরস্থান আছে। কবরস্থান থেকে আমার বাড়ি ৫ মিনিটের পথ। যখন কবরস্থান পার হলাম, হঠাৎ একটি মেয়ে আমার বিপরীত দিক থেকে জোরে জোরে হেঁটে আসছে। একটু অবাক হলাম, এত রাতে একটা মেয়ে রাস্তায় কেন? আমি কিন্তু প্যারানর্মাল কিছুই ভাবিনি তখনও। কাছে আসতে দেখলাম মেয়েটি নববধূর সাজে। অন্ধকারে মুখটা ভালো মতন দেখা গেল না। কাছে এসে জিজ্ঞেস করলো, ভাই, শহরে যাওয়া যাবে কিভাবে? আমি বললাম, এত রাতে শহরের জন্য কিছুই পাবেন না। অনেক সাহস নিয়ে বললাম, কে আপনি? মেয়েটির সহজাত উত্তর, আপনি চিনবেন না। আমিও আর মাথা ঘামালাম না। ভাবলাম বিয়েতে রাজি নয়, হয়তো এই জন্যই পালিয়ে এসেছে। আশেপাশের এলাকার কেউ হয়তো সকাল হলেই সব জানা যাবে। ঠিক আছে, যান বলে বিদায় নিলাম। সত্যি বলতে তখন পর্যাপ্ত ভয় আমি পাইনি। ৫-৭ মিনিট পর বাড়িতে ফিরলাম, ভাত খেলাম আমার সপ্রিয় তরকারি দিয়ে। শুয়ে পড়লাম। কখন ঘুমাই, কখন ঘুমিয়ে গেলাম বলতে পারবি না। ঘটনা শুরু এখানেই। আমার বাড়ির পেছনে একটা মাঝারি ধরনের পুকুর এবং তার কাছেই একটি বড় সুপারি বাগান আছে আমাদের। বাড়ি আসলে এলাকার ছোট ছেলেদের সাথে এখানেই বাড়ি আসলে আমি মজার ক্রিকেট খেলি। ঘুমানোর পর স্বপ্নে দেখলাম আমাদের বাগানে আমি ক্রিকেট খেলছি। হঠাৎ পুকুর পাড়ের সাথে একটা সুপারি গাছের নিচে বসা একটা মেয়ে আমাকে ডাকলো। কাছে যেতেই দেখি রাতের দেখা সেই মেয়েটি বসে আছে নববধূর সাজেই। আমি বললাম, আরে, আপনি এখানে কি করেন? রাতে শহরে যাননি? মেয়েটি বলল, না, আমি তোমাকে একটা জিনিস দিতে এসেছি। কি? গাছের গোড়ার দিকে দেখিয়ে বলল, ওই যে মালাটা দেখছো, ওটা নিয়ে যাও, উপকার হবে। মেয়েটি অনেক সুন্দর ছিল। আমি হাঁ করে তাকিয়েছিলাম। হঠাৎ আবিষ্কার করলাম আমি বিছানায়। বুঝলাম স্বপ্ন দেখছি। পানি খেয়ে আবার ঘুমিয়ে গেলাম। পরদিন সকাল ৯টার দিকে আমি উঠলাম ঘুম থেকে। বাঁশ হাতে নিয়ে হাঁটতে হাঁটতে পুকুরের পাড়ে সেই গাছটার নিচে গেলাম। অবিশ্বাস্য হলেও সত্যি, আমি দেখলাম গাছের নিচে একটা রূপার মালা পড়ে আছে। দেখে বোঝা যায় অনেক পুরনো। সাত-পাঁচ ভেবে মালাটা হাতে নিলাম। বাথরুমে গিয়ে ভালো করে ধুলাম। রাতের স্বপ্নে দেখা কথাটা খেয়াল হলো। মালাটা সাথে রেখো, উপকার হবে। শেষটা কেমন হবে দেখতে চাইলাম। একটু একরোখা হওয়ায় আম্মুকে কিছু না বলেই গলায় দিলাম মালাটা। আম্মুকে জানালে আম্মু কখনোই ওটা আমাকে পড়তে দিত না।
সকালের নাস্তা শেষে পাড়ার মাঠে গেলাম আড্ডা দিতে, বন্ধুদের রাতের ঘটনাটি বললাম, কিন্তু সবাই অনেক জোর গলায় উত্তর দিল। আমাদের এলাকা তো দূরের কথা, আশেপাশেও কোনো বিয়ে কিংবা পালানোর ঘটনা ঘটে নাই। ব্যাপারটা নিয়ে বেশি মাথা ঘামালাম না, তবে আমি খেয়াল করলাম প্রত্যেক রাতেই অনেক স্বপ্ন দেখা শুরু করলাম। ভয়ানক কিছু নয়, কিন্তু আগের রাতে যা দেখি পরের দিন অক্ষরে অক্ষরে সেটা মিলে যায়। ব্যাপারটা আমি মজাই পেলাম। এভাবে 10, 15, 20 দিন কেটে গেল। একদিন দুপুরে খেতে বসে আম্মুকে আমার স্বপ্নের ব্যাপারটা জানালাম আর বললাম, দেখো, আজ খালামণি আসবে আমাদের বাসায়। সত্যিই খালামণি আসলো, কিন্তু আম্মু আমাকে নিয়ে টেনশন শুরু করলো। কয়েকদিন পর আমি নিষেধ করা সত্ত্বেও আম্মু একজন দরবেশ টাইপ মানুষ আনলেন বাসায়। অনেক কিছু পরীক্ষা করে দরবেশ বাবা বললেন ওকে পরী আসর করেছে। তিনি আমাকে মালাটি খুলে রাখতে বললেন আর 3 দিনের মাথায় কোনো নদীতে ফেলে দিতে বললেন। আমাদের পুরো বাড়িটা বন্ধ করে দিলেন সেদিন। উনি যাওয়ার পর আমি আম্মুকে মালাটা খুলে দিয়ে ভালো করে রাখতে বললাম। আম্মু আলমারিতে অনেক গোপনভাবে সংরক্ষণ করলেন মালাটি। সেই রাতে আমি স্বপ্নে দেখলাম ওই নববধূ মেয়েটি আমাকে একটি গাছে বেঁধে রেখেছে, চাবুক দিয়ে মারছে আর বলছে, তুই কেন মালাটি খুললি? আমি তো কোনো অত উপকার করতে চেয়েছিলাম এবং আমি বিয়ে করতে চেয়েছিলাম, কিন্তু তুই তা শুনলি না, এখন তোকে আমি মেরে ফেলবো। আমার যতটুকু মনে পড়ে মেয়েটার আশেপাশে সাদা ধবধবে অনেক লোক ছিল। তারা কি যেন বলা বলি করছিল, কিন্তু আমি তাদের কোনো কিছুই বুঝি নাই, শুধু মেয়েটার কথাই বুঝেছি। প্রচণ্ড প্রহার আর মৃত্যুর ভয়ে আমি অজ্ঞান হয়ে যাই। আমার জ্ঞান ফিরে তখন আমি দেখি আমি হাসপাতালের বেডে শুয়ে আছি। আমার সারা শরীরে অসংখ্য মারের দাগ, ডান হাতটা প্রায় অবশ। 6 দিন পর আমাকে বাসায় আনা হয়। আমার আম্মুর কাছে যা শুনি তা এরকম, সেদিন রাতে ঘুমাতে যাওয়ার পর সকালে অনেক ডাকাডাকির পর আমাকে উঠতে না দেখে ঘরের দরজা ভেঙে ফেলা হয়। ঘরের দরজা জানালা সব ঠিক থাকলেও আমি ঘরে ছিলাম না, কিন্তু আমার ঘর থেকে বের হওয়ার দ্বিতীয় কোনো রাস্তাও ছিল না। পরে সব জায়গায় খোঁজ নিয়ে আমাকে কোথাও না পেয়ে আমার মা আবার সেই নামকরা দরবেশ বাবার শরণাপন্ন হন। দরবেশ বাবা আমার মাকে বলেন পরীরা আমাকে নিয়ে গেছে, আর আমাকে ফিরিয়ে আনার উপায় হলো আমার জীবনের একটি ক্ষতি মেনে নেয়া। আমার জীবনে আমাকে বিয়ে দেয়া যাবে না এবং আমার শরীরের যে কোনো একটি অঙ্গ অচল হয়ে যাবে। নিরুপায় হয়ে আমার মা 2 নাম্বার টাই বেছে নিলেন। এরপর আমি নিখোঁজ হওয়ায় ৩য় সকালে অজ্ঞান অবস্থায় বাসার ছাদে আমাকে পাওয়া যায়। আমি বাড়িতে আসার পর অনেক তাবিজ কবচ বেঁধে দেওয়া হয় আমাকে, আমার শরীরের বিভিন্ন অংশে। এরপর আর খারাপ কিছু ঘটেনি, কিন্তু আমি প্রায়ই আমার সাথে দ্বিতীয় কারো অস্তিত্ব অনুভব করি কিন্তু আমি হারিয়েছি আমার ডান হাত, যেজন্য বিদায় দিতে হয়েছে আমার সম্ভাবনাময় ক্রিকেট থেকে। অনেক চিকিৎসার পর এখন হাতের অবস্থা কিছুটা ভালো, কিন্তু ডাক্তার বলেছে আরও মাস 6 লাগবে সম্পূর্ণ সুস্থ হতে। কিন্তু দরবেশ বাবা বলেছেন পরীর কার্যকারিতা আরও 8 মাস পর শেষ হবে, তারপর আল্লাহ চাইলে আমি আবার সুস্থ হব। সবাই দোয়া করবেন যেন আবার ফিরতে পারি ক্রিকেটে। আল্লাহ হাফিজ। শোভন লিখেছেন এই ঘটনাটি। আরও একজন ভাইয়া পাঠিয়েছেন, সেটা আমরা একটু পড়ে ফেলি। আমিনুল ইসলাম আমাদেরকে লিখেছেন যাত্রাবাড়ি থেকে, কোনাপাড়া যাত্রাবাড়ি। আসসালামু আলাইকুম, আশা করি ভালো আছেন। আমি সবসময় ভালোর দলে। আমি 2011 থেকে ভূত এফএম শুনি। আমি ভূত এফএমের অনেক বড় ফ্যান এবং আমার সাথে অপ্রীতিকর ঘটনা ঘটার পরও আমি ভূত এফএম শোনা বাদ দিতে পারি নাই। যাই হোক, স্টুডিওতে আসতে পারছি না বলে ঘটনাটি লিখে পাঠালাম, শোনাবেন। আমার ঘটনাটি 2012 জানুয়ারিতে আমাদের পারিবারিক ব্যবসায় নিয়মিত যাতায়াত করছি। আমাদের ব্যবসা পুরান ঢাকায় হওয়াতে সারা বাংলাদেশে আমাদের ক্রেতা তো আসেনি। তো যাই হোক, তখন মাত্র এসএসসি পরীক্ষা দিয়েছি, ফলে আমার প্রথমবার আমার সুযোগ হয় আমাদের প্রোডাক্ট নিয়ে সরাসরি কাস্টমারদের সাথে দেখা করে পণ্য ডেলিভারি দেবার। বলতে রাখা ভালো, আমাদের ব্যবসা চাইনিজ জুয়েলারি হওয়ায় আমার প্রতি ট্রিপে নিম্নে 4 জেলা ভ্রমণ করতে হয়। তাই সুযোগ নষ্ট না করে আমাদের এক কর্মচারীকে নিয়ে এই প্রথম রওনা হই। প্রথমে আমরা কুমিল্লা যাই, সারাদিন কাস্টমারদের সাথে লেনদেন করে রাত 9টায় ট্রেনে করে ফেনীর উদ্দেশ্যে রওনা হই। রাত 12টায় ফেনীর থেকে পৌঁছাই এবং একটি আবাসিক হোটেলে রুম ভাড়া নেই এবং সাথে আমার ভৌতিক ঘটনা শুরু। প্রথমে আবাসিক হোটেলটি একটু বর্ণনা দিই। হোটেলটি ফেনীর রেল স্টেশনের খুব কাছেই, তাই নামটি আপনাকে জানালে
অনুগ্রহ করে লিসেনারদের বলবেন না, আমি দেখতে পাচ্ছি ব্র্যাকেটে নামটি লেখা। আমরা ৪ তলা হোটেলের ৩ তলায় একটি রুম নেই। উভয় পাশে সারির ডান পাশে উভয় পাশের ডান পাশের ৩ নাম্বারটা নেওয়া হয় এবং এবং ব্যাগপত্র রেখে রাতের খাবার নিচে গিয়ে খেয়ে আসি। যেহেতু আমরা দুজনটাই ডাবল বেড নিয়েছিলাম, আমি বাম পাশের বিছানায় শুয়ে পড়ি। বলে রাখা ভালো, দরজা জানালা ছিল সেটা ভালো করে বন্ধ করে দেওয়া হয়। যা হোক, সময়মাত্র ঘুমিয়ে পড়ি। ঘুমের ভেতর হঠাৎ আমার অস্বস্তি বোধ শুরু হয়, কেমন যেন শরীর জ্বালা করতে থাকে, অসহ্য গরম অনুভব হয়। কিন্তু মাথার পাশে একটি টেবিল ফ্যান, ওপরে সিলিং ফ্যান চলছে, গরম লাগার কোনো কারণ নেই। যাই হোক, বিছানা থেকে উঠতে চাচ্ছিলাম, পারলাম না। কোনো অদৃশ্য কারণে উঠতে পারছিলাম না। মনে হচ্ছিল আমার শরীরে কেউ পেরেক ঠুকে দিয়েছে। শত চেষ্টা করেও নিজের শরীর তো দূরের কথা, গলাটাও থেকে একটু শব্দ বের করতে পারছিলাম না। মনে হচ্ছিল আমি আগুনে পুড়ে যাচ্ছি। কয়েক মুহূর্ত পর দেখলাম রুমের দরজা ধীরে ধীরে খুলছে, কিন্তু আমি অবাক হলাম। দরজা খুলছে উল্টা পাশে, অর্থাৎ ডান দিকে না, খুলছে না, বাম পাশ থেকে, যেখানে আমি শুয়ে আছি, ধীরে ধীরে খুলছে দরজা এবং প্রচণ্ড আলো ঢুকছে ঘরের ভেতরে। প্রথমে আমার মাথা, তারপর পুরো শরীর প্রচণ্ড আলোয়, মানে তীব্র আলোয় ঢাকা পড়েছে। আমাকে আরও অবাক করে দিল, ৭ ফুট উচ্চতার আলখাল্লা পরে একটা লোক দরজায় এসে দাঁড়ালো এবং পেছন হতে আলো আসতে থাকায় তাকে একটি ছায়া মূর্তির মতো আমি দেখতে পাচ্ছিলাম এবং আমার বুকে প্রচণ্ড চাপ অনুভব করছিলাম। আমি আপনাকে বোঝাতে পারবো না কতটা ব্যথা আর কষ্ট পাচ্ছিলাম। আমার চোখ দিয়ে পানি পড়ছিল। আমি কষ্টে বোধহয় তখনও শুরু হয়নি আসল কষ্টটা, এবং আসল কষ্ট শুরু হয় যখন লোকটা চলে যেতে শুরু করে দরজা থেকে। আস্তে আস্তে দরজাটা বন্ধ হতে থাকে এবং আলো চলে যেতে থাকে। তখন আস্তে আস্তে পুরো পায়ের আঙুল ওপরের দিকে যেতে থাকে। তখন যে অংশটুকু ছায়ায় ঢাকা পড়তে থাকে, মনে হচ্ছিল প্রতি ন্যানোমিটারে একটি করে কেউ সুই গেঁথে দিচ্ছে। অসহ্য যন্ত্রণায় আমি ছটফট করছি। মনে হচ্ছিল এই যন্ত্রণা থেকে মুক্ত হবার জন্য যে শক্তি আমি প্রয়োগ করছি, এই শক্তি যদি বাস্তবিক প্রয়োগ করতে পারতাম, তাহলে আমি টুইন টাওয়ারের মতো বিল্ডিং ঝাঁকিয়ে ধ্বংস করে ফেলতে পারতাম। কিন্তু আমার মনে হচ্ছিল আমাকে অন্তত অত্যন্ত বলিষ্ঠ ২০০ জন ধরে রেখেছিল। আলো সরে যেতে যেতে গলা পর্যন্ত উঠে গেছে। আমার দেহের আত্মাটা মনে হচ্ছিল পা থেকে উঠে গলায় এসে জমা হয়েছে। প্রচণ্ড জ্বালা, ব্যথায়, কষ্টে আমি মনে হচ্ছিল যে আজ শেষ, এটাই আমার শেষ নিঃশ্বাস। আর একটু দরজা বন্ধ বাকি, অর্থাৎ আলোটা মাথার ওপর সরে গেলেই আমি শেষ চেষ্টাটা করছি। যদি একবার একটি নিঃশ্বাস নিতে পারি, প্রচণ্ড এক শক্তি প্রয়োগ করে বাঁচার চেষ্টায় আমি এক লাফে দাঁড়িয়ে পড়লাম। এক লাফে এতটাই শব্দ হয়েছিল যে আমার কর্মচারী ঘুম থেকে উঠে লাইট জ্বালিয়ে আমাকে ভয় পেয়ে যেত দেখে দেখি যে আমার চোখ সম্পূর্ণ লাল, আমার মুখ হতে রক্ত মিশ্রিত ফেনা বের হচ্ছিল এবং আমি এতটাই কাঁপছিলাম যে আমাকে দেখে মনে হচ্ছিল যে আমাকে দেখে ভয়ে সে আমাকে ফেলে দৌড়ে রুম থেকে চলে যায়। কিন্তু আমি এতটাই ঘরে ছিলাম যে আমি কোনো প্রতিক্রিয়া করছিলাম না। শুধু আমি দেখছিলাম আমার কর্মচারী হোটেলে অন্যান্য লোকদের নিয়ে এসেছে এবং তারা নানা প্রাথমিক চিকিৎসা দেওয়ার চেষ্টা করছিল আমাকে। আমি জ্ঞান হারাই এবং জ্ঞান ফিরে ২ দিন পর আমাকে ওই রাতেই ঢাকায় ইমার্জেন্সিতে ঢাকায় নিয়ে আসা হয় এবং ডাক্তার বলেন আরেকটু দেরি হলেই আমি মারা যেতাম। কিন্তু আমি মৃত্যুর কত কাছে ছিলাম তা আমি ছাড়া কেউ জানে না। পরে জানতে পারি ওই হোটেলের পাশে একটা খ্রিশ্চান কবরস্থান রয়েছে, ১৮০০ শতক বা তার পুরাতন, যেখানে ওইখানকার লোকজন তো দূরের কথা, কোনো নতুন কবরও দেয়া হয় না। কবর দেওয়া হয় না। অনেক লোক বিনা কারণে ওখানে মারা গেছে ওই কবরস্থানের আশেপাশে। ৪ বছর হয়ে যাবার পরও আমি সে রাতের কথা চিন্তা করলে আমি এখনো ভয় পাই। এরূপ অভিজ্ঞতা আরও যদি হয়, সেজন্য সবাইকে না হয়, সেজন্য সবাইকে দোয়া করি। সেজন্য সবাইকে দোয়া করতে বলছেন হয়তো তিনি, এবং দেবকে আমার জন্য সবাই দোয়া করবেন যাতে ওই অভিশপ্ত রাতের কথা আমি ভুলে থাকতে পারি, এবং সবাইকে ফুর্তি টিম সহ সবার সুমঙ্গল কামনা করেছেন তিনি। থ্যাংক ইউ ভেরি মাচ। এই ঘটনাটা খুব চমৎকার ছিল। আমি জানি না আপনাদের কেমন লাগবে, বাট আমার কাছে অনেক ভালো লেগেছে। তো এই ছিল মোটামুটি আজকের ভূতাকাম। সময় শেষ হয়ে গেছে, আমাদের বিদায় নিতে হবে এবং কথা হবে